নমস্কার বন্ধুরা, আমাদের অলিক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আমরা নিত্য নতুন ভৌতিক গল্প নিয়ে আসি এবং আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা, আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছুই কিন্তু কাল্পনিক, যা আমরা নিজে থেকেই তৈরি করি গল্পের প্লট তৈরি করার জন্য। বন্ধুরা, আমাদের আজকের গল্প রুদ্রসাগর। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের গল্প রুদ্রসাগর। উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি সাগর ছিল, যার নাম ছিল রুদ্রসাগর। অনেকেই আবার তাকে কালো সাগরও বলে থাকেন। এই সাগরটি এমন এক জায়গায় অবস্থিত ছিল যেখানে মানুষ তো দূরের কথা, সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছতে পারে না। সেখানকার মানুষজন মনে করে এই সাগরের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আত্মা, মহারানী বৃন্দা দেবীর। মহারানী বৃন্দা দেবী হলেন মহারাজা বীরবানের স্ত্রী। বহু শতাব্দী আগে এই গ্রামে এক রাজা ছিলেন। ওনার নাম ছিল বীরবান। তিনি সমগ্র উত্তর পূর্বাঞ্চলে একসময় রাজত্ব করতেন। তিনি সর্বদা ন্যায় নীতি এবং ধর্মের প্রতি আগ্রহী ছিলেন এবং তিনি সবার জন্য একই বিচার ব্যবস্থা প্রয়োগ করতেন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে একই চোখে দেখতেন। রাজা বীরবান রাজ্যে যখন কোনো নতুন আইন প্রণয়ন করতেন, তখন তার স্ত্রীর সাথে একবার পরামর্শ করে নিতেন। রাজা বীরবান তার স্ত্রীকে খুবই ভালোবাসেন। তাদের একটি সন্তান ছিল, তার নাম ছিল রুদ্র। একদিন মন্ত্রিসভায় একটি আইন প্রণয়ন করা হয়, কিন্তু এই আইন প্রণয়নে মন্ত্রিসভার কিছু সদস্য ক্ষুব্ধ হয়ে যায়। তাদের এই আইনটা পছন্দ হয় না এবং তারা পিছনে পিছনে রাজার প্রতি ষড়যন্ত্র শুরু করে। এবং একদিন রাত্রিবেলা মন্ত্রিসভার কিছু দুষ্কৃতী লোক রাজাকে হত্যা করে লুকিয়ে, এবং তারা মহারানী বৃন্দা দেবীকেও হত্যা করার জন্য তার কক্ষের দিকে এগিয়ে যায়। তখন মহারানী বৃন্দা দেবী তা বুঝে যান যে তার স্বামীকে তারা হত্যা করেছে এবং তাকেও হত্যা করতে তারা এগিয়ে আসছে। তারপর মহারানী বৃন্দা দেবী তার সন্তান রুদ্রকে নিয়ে দৌড়ে রাজসভা থেকে পালিয়ে যান এবং তিনি পালিয়ে একটি সাগরের কাছে গিয়ে উপস্থিত হন এবং মহারানীর পিছনে পিছনে ছুটছে সেই মন্ত্রিসভার দুষ্কৃতী সদস্যগণ। শেষমেশ মহারানী বৃন্দা দেবী নিজের সম্মান এবং আত্মরক্ষার জন্য সেই সাগর জলে নিজের প্রাণ বিসর্জন দেন। তারপর থেকে এই সাগরের নাম পড়ে রুদ্রসাগর। তারপর থেকে এই সাগরের আশেপাশে যারা যেত তারা আর কখনো ফিরে আসতো না, এরকম কথা শোনা যেত। তাদেরকে কি যেন এক অদৃশ্য শক্তি সেই সমুদ্রের তলদেশে টেনে নিয়ে যেত। প্রাইভেট অফিসে চাকরিরত দুই বন্ধু একই সাথে প্রমোশন পায় ভালো পারফরমেন্সের জন্য। সাথে একটা ট্যুর প্যাকেজও তারা পায়। প্রায় 3 দিনের জন্য সমুদ্র ঘোরা, খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা অফিস থেকেই করে দেয় তাদেরকে। তাই রবি আর তার বন্ধু অরুণ সেই ট্যুরের প্রস্তুতি নিচ্ছিল। সাথে রবির স্ত্রীও যাবে, কারণ প্যাকেজে একজন এক্সট্রা মেম্বার এড ছিল। কিন্তু রবির বন্ধু অরুণ, তার এখনো বিয়ে হয়নি, তাই বেচারা একাই যেতে হবে। তারা 3 জন শেষমেশ বেরিয়ে পড়ে সেই ট্যুরে। তারা ট্রেন ধরে 7 ঘন্টা জার্নি করে। প্রথমে একটা গ্রামে গিয়ে পৌঁছায় এবং তারা একটা রুম ভাড়া করে। তারপর গ্রামবাসীর কাছে সেই সাগর সম্পর্কে গল্প শুনতে পায় তারা। তাদের সেই গল্প শুনে অরুণ হেসে বলে, আপনারা এসব কি বলছেন? ভূত প্রেত আত্মা এসব আজকাল আছে নাকি? আর যদি হয়েও থাকে তাতে আমাদের কি? আজ আমরা এখানে এসেছি সারা বছর ধরে কাজ করে যে ক্লান্তিটা নিজের মধ্যে তৈরি করেছি তা দূর করতে আমরা এখানে এসেছি। তবে হ্যাঁ, ধন্যবাদ আপনাদের আমাদের জন্য ভালো চিন্তা করার জন্য। আমরা দিনে দিনে সেই সমুদ্র থেকে ঘুরে আসব। গ্রামবাসীরা আবারও তাদেরকে সতর্ক করে দেন। ওই সাগরের কাছে যেও না বাবু,
কারণ রাত হলেই শোনা যায় কারো ডাক। কে যেন ডাকছে, এসো এসো, আমাকে বাঁচাও, ওরা আমাদের মেরে ফেলবে। আর শোনা যায় কারো গলার আর্তনাদ। আর কেউ যদি তার ডাকে সাড়া দিয়ে সেখানে যায় তাহলে সে আর ফিরে আসে না। তোমাদেরকে অনুরোধ, তোমরা এই জায়গায় যেও না। কিন্তু রবি আর অরুণ গ্রামবাসীদের এই কথা শুনে এত একটা পাত্তা দেয় না। তারা তাদের ভ্রম ভেবে এই কথাটা উড়িয়ে দেয়। পরদিন সকালবেলা অরুণ রবিকে বলে, বন্ধু চল, সেই সাগর দেখতে হবে। তখন রবি বলে, হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস। আমরা আজ রাত্রিবেলায় সেই জায়গায় যাব, আর গ্রামবাসীদের মনে থাকা ভ্রমটাও মিটিয়ে দেব। তারপর তারা ঠিক করে যে আজ রাত 9টায় তারা সেই জায়গায় যাবে, আর সেই জায়গার রহস্যটা তারা উদ্ঘাটন করে ফেলবে। এইসব কিছুই হয় না, এইসব গ্রামবাসী ভ্রম। তারপর তারা দুজন রাত্রিবেলা সেই সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সাথে রবির স্ত্রীও ছিল। রাত্রি 9টায় তারা পৌঁছে যায় সেই সাগরের ধারে। সাগরের ধারে পৌঁছাতেই তাদের মনে হলো জায়গাটা একটু অন্যরকম। চারিদিক যেন নিস্তব্ধ হয়ে আছে পাথরের মতো। তবে একটা জিনিস, সমুদ্র ধারটা পূর্ণিমার আলোয় চকচক করে উঠছে। তবে এরকম নিস্তব্ধ পরিবেশ দেখে রবির মনে একটু ভয় লাগতে শুরু করলো। রবি অরুণকে বলল, বন্ধু চল এখান থেকে, এই জায়গাটা ঠিক দেখাচ্ছে না, আমার কিছুটা ভয় ভয় করছে। এই কথা বলতে না বলতেই হঠাৎ করে চারিদিক যেন এক ঘন কুয়াশায় ভরে গেল। হঠাৎ করে অরুণ শুনতে পেল কে যেন জলের উপর দিয়ে হেঁটে আসছে তাদের দিকে। এর একটু পরেই এক ভয়ঙ্কর গর্জন শোনা যায় চারিদিকে। ওদিকে আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু আকাশে বজ্রপাত শুরু হয়ে যায় এবং চারিদিকে শু শু করে বাতাস চলতে শুরু করে। এই শব্দটা ক্রমশ যেন বেড়েই চলছে। দেখতে না দেখতেই এখানের পরিবেশ যেন এক ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে গেছে, এবং এই ক্ষুব্ধ পরিবেশের মধ্যে থেকে ভেসে আসছে এক নারীর কণ্ঠ। এসো এসো, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। তারপর শোনা যায় এক ভয়ঙ্কর আর্তনাদ। এই শব্দ শুনে রবি অরুণকে বলে, চল বন্ধু, এখান থেকে পালাই, নয়তো সে আমাদেরকে মেরে ফেলবে। সত্যি এখানে আত্মা আছে, চল পালাই। তখন অরুণ বলে, বন্ধু দাঁড়া, কিছু হবে না। এখানে এসেছি যখন, এর সত্যিটা আমরা জেনেই ছাড়ব। আসলেই কি ভূত আছে? রবি বলে, না বন্ধু, তুই বুঝতে পারছিস না, গ্রামবাসীরা সত্যিই বলেছিল এই সাগরে কালো ছায়া আছে, চল এখান থেকে। তারপর অরুণ বলল, ঠিক আছে। তারপর তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে, সাথে রবির স্ত্রীও। কিন্তু অরুণ ইতিমধ্যে শুনতে পেল একটি মেয়েলি কণ্ঠের আওয়াজ। এই শব্দটা যেন সাগরের তলদেশ থেকে উঠে আসছে। এসো এসো, আমার কাছে এসো, এতদিন ধরে আমি তোমাদের অপেক্ষা করছিলাম। এই কথা শুনে রবির হাত পা ঠান্ডা হতে লাগলো। তার পায়ে যেন কোনো শক্তি নেই, এবং সে যেন নিজের মধ্যে নেই। এই ডাকে যেন তাকে সম্মোহন করে ফেলেছে, এবং সে ক্রমাগত এগিয়ে যাচ্ছে সেই সাগরের দিকে। কোনো অজানা শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সাগরের তল দিশে। অরুণ তাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে সেই সাগরের জল যেন লালচে বর্ণের হয়ে ওঠে, যেন এটা জলের সাগর নয়, রক্তের সাগর। তারপর হঠাৎ করে সেই সাগরের নিচ থেকে ভেসে উঠল এক নারী। সেই নারীটির চুল ছিল অনেক লম্বা লম্বা, সাথে একটা ছেলেও ছিল। সেই ছেলেটি কিছুই বলছে না, সে শুধু তাকে তাকিয়ে দেখছে, এবং সেই রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে সেই মহিলাটি অরুণের দিকে, এবং তার চোখটি ছিল আগুনের মতো লাল। হঠাৎ সেই ভয়ঙ্কর নারীটি এক ভয়ঙ্কর সুরে বলে ওঠে, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি আমার স্বামীকে হত্যা করে শান্তি পাওনি, আবার এখানে এসেছো? তখন রবি এক চিৎকার করে বলে ওঠে, অরুণকে ছেড়ে দাও। আমি জানি তুমি অনেক কষ্টে আছো।
এবং তোমার আত্মার মুক্তি চাও। তুমি আমাকে বলো, আমি তোমার আত্মাকে কিভাবে মুক্তি দিতে পারি? তুমি যা ভাবছো আমরা তা নয়। আমরা তোমার স্বামীকে হত্যা করিনি। তখন সেই ভয়ঙ্কর আত্মাটি হেসে বলে, আমাকে মুক্তি দিতে হলে অরুণের প্রাণ দিতে হবে, কারণ অরুণ হচ্ছে সেই অধর্মী প্রতারক মন্ত্রীর বংশধর, যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে। আজ আমি তাকে পেয়েছি। তাকে হত্যা করে আমি আমার প্রতিশোধ পূর্ণ করব, না হলে আমার আত্মার মুক্তি হবে না। তখন সিদ্ধান্ত নিতে দেরি করল না রবি। রবি বলল, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, এর বদলে তুমি আমার প্রাণটা নিয়ে নাও। রবির এরূপ কথা শুনে তার স্ত্রী এগিয়ে আসে এবং সে বলে, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, এর বদলে তুমি আমার প্রাণ নিয়ে নাও। তাদের এরূপ কথাবার্তা শুনে সেই আত্মাটা জায়গায় থমকে যায়। হঠাৎ সেই মহিলার পাশে থাকা সেই ছেলেটা ধীরে ধীরে এগিয়ে আসে তাদের দিকে এবং অরুণকে টেনে টেনে নিয়ে যায় সমুদ্রের তলদেশে। এবং এক ভয়ঙ্কর স্রোত উঠে সমুদ্রে, এবং সমুদ্র স্রোতের এক ধাক্কায় রবি আর তার স্ত্রীকে অনেক দূরে ছিটকে ফেলে দেয় এবং অরুণকে সেই আত্মাটা টেনে টেনে নিয়ে যায় সমুদ্রের তলদেশে। এবং অরুণ সম্মোহনের মতো সমুদ্রের তলদেশে সেই আত্মার সাথে চলে যায়। এরপর থেকে শোনা যায় এই সাগরের অভিশাপ যেন মুছে গেছে। এখন লোকজন প্রায়ই সেই সমুদ্রের ধারে যায় এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প রুদ্রসাগর। গল্পটি লেখনী ছিলেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।